শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই, এবং বর্তমান যে সরকার, সে সরকার সেদিকে যাবেই না। এই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য তারা যে সফলতা অর্জন করেছিলেন, এটা হাজার বছর থাকতো। এই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য তারা যে সফলতা অর্জন করেছিলেন, এটা হাজার বছর থাকতো, কিন্তু তাদের কর্মকাণ্ডে 1 বছরও নেই। সেই জন্য সেই আমাদেরকে কর্মকাণ্ডের হতাশ। সেই কর্মকাণ্ডের মধ্য দিয়ে কি আপনার মনে হয় যে এর পেছনে অবশ্যই সুপরিকল্পিত একটা ডিজাইন ছিল, যেটি ডক্টর ইউনূস নিজেই বলেছিলেন যে ম্যাটিকুলাস ডিজাইন ছিল, এবং নিশ্চয়ই, সেই নিশ্চয়ই, ডিজাইন নিশ্চয়ই, নিশ্চয়ই। জি, অধ্যাপক সেই ডিজাইনটি ইউনূসের শুধুমাত্র, আমার প্রশ্ন হচ্ছে যে সেই ডিজাইনটা কি শুধুমাত্র শেখ হাসিনার পতনের জন্য, নাকি এর পেছনে সেই ৭১-এর পরবর্তী সময় থেকে যে চক্রান্ত চলছে, ৭১ বিরোধী যে শক্তি, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক শক্তি, তাদের একটা সমন্বিত পরিকল্পনা ছিল মুক্তিযুদ্ধকে মেলাইন করার জন্য? আসলে অনেকেই মনে করতেন অধ্যাপক ইউনূস অনেক বড় দামের মানুষ, কিন্তু তিনি বুঝিয়েছেন যে তিনি খুব বেশি দামের না। এবং আমাদের বাচ্চারা যে মারা গেল, হামে মারা গেছে প্রায় 700, 750। ৮০০ আমার কাছাকাছি। তো জি। মনে হয় আমার তো মনে হয় না রাষ্ট্রসভা ফাঁসি দিলেও কম শাস্তি। এখানে আপনি যে প্রশ্নটা করেছেন, এটা সত্যিকারের মুক্তিযুদ্ধের বিরোধী একটি সুপরিকল্পিত আন্দোলনই ছিল, এতে অস্বীকার করা যায় না। এবং এই আন্দোলনটা মূলত মূলত আমেরিকা এর সঙ্গে ছিল, অধ্যাপক ইউনূস তো ছিলই, কিন্তু এই আন্দোলনটা মূলত জামাতি পরিচালনা করেছে একেবারে নিবিড় ভাবে। এবং মানুষ যদি আগে জানতে পারতো যে সঙ্গে জামাত জড়িত, তাহলে আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারি যে কোনোভাবে এই আন্দোলন সফল হতো। জি। কিন্তু এখন যে পরিস্থিতি চলছে, মানে এই আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, ষড়যন্ত্র তত্ত্ব উপস্থাপন করা যাবে না, এবং করলেই তাদেরকে নানান ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, মবের শিকার হতে হচ্ছে বা মবের হুমকি চলছে। কিন্তু ঠিক সেই জায়গা থেকে আবার মুক্তিযুদ্ধকে মেলাইন করা হচ্ছে, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে আপনি মবের জনক, আপনার হাত দিয়ে শুরু হয়েছিল। ৭১-এর সম্পর্কে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠছে, ৭১ ষড়যন্ত্রের অংশ ছিল, এটি ষড়যন্ত্র না কিন্তু ওইটি ষড়যন্ত্র। এবং সর্বা মানে সবশেষে যেটি বলতে চাই, মানে যেই উপসংহারটি দাঁড়াচ্ছে, কথায় কথায় এই ২৪শে আন্দোলনের সঙ্গে ৭১-এর তুলনা করা হচ্ছে। অর্থাৎ একটা প্যারালাল জায়গা আনা হচ্ছে, কোথায় নামানো হচ্ছে মুক্তিযুদ্ধকে আপনি বেশ ভালোভাবেই জানেন। এই এই জায়গাটিতে আপনার মূল্যায়ন কি হবে এবং এটি কতদূর পর্যন্ত যাবে, এর শেষটা এখানে কোথায়? আসলে শুরুর দিকে ৭১ কে বাদ দিয়েই ৪৭ আর ২৪ নিয়ে আন্দোলনকারীরা যে কথা বলেছিলেন, সেটাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। মুক্তিযুদ্ধের সাথে কোনো আন্দোলনের কোনো কিছু তুলনা দেওয়া চলে না। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধই, স্বাধীনতা স্বাধীনতাই। এবং যারা ভাবছেন অনেক কিছু করেছেন, তারা খুব বেশি দিন মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, স্বাধীনতাকে অস্বীকার করে, বঙ্গবন্ধুকে অস্বীকার করে, জিয়াউর রহমানকে অস্বীকার করে, আমাদেরকে মিথ্যা বলে বঙ্গবন্ধুর মাথায় যারা পেশাব করেছে, তারপর তো আমি ভাবি না যে আমাদের কোনো সম্মান থাকার কোনো দরকার আছে। মুক্তিযুদ্ধ হলে জিয়াউর রহমানের মাথায় পেশাব করেছে, আমার মাথায় করে। যারা মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তাদেরকে গালি দেওয়া হচ্ছে, তাদেরকে জুতার মালা দেওয়া হচ্ছে, এবং এটা বেশি দিন পারবেন না। আমি একটা কথা বলবো, যে শেখ হাসিনা উনি যদি ঠিকভাবে চলতেন, তার পতনের পরেও তিনি যদি বুঝতেন, দেশের মানুষকে তিনি যদি বলতে পারতেন মানুষই ভুল করে, হয়তো আমিও ভুল করেছি, আমাকে মাফ করে দিন, দেখতেন এতদিন দেশে আগুন জ্বলে যেত। যখন ইন্দিরা গান্ধীর পতন হয়েছিল, আমি তখন বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে ভারতে ছিলাম। ৭৭ সালে যখন ইন্দিরা গান্ধীর পতন হয়, ৭৮, ৭৯ সালের শুরুর দিকে বিহারে প্রচন্ড বন্যা হয়েছিল। তিনি হাতির পিঠে চড়ে ইন্দিরা গান্ধী গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বলেছিলেন, ভাইও আর বাহিনো, গলতি হো গিয়া, মাফি মাংতা হুঁ, মাফ কর দো।
যে সঞ্জয় গান্ধীকে আমি শিলিগুড়িতে দেখেছি, সঞ্জয় গান্ধীর মুখে গায়ে থুতু ছিটিয়েছে রাস্তার দুপাশের মানুষ, অন্তত পক্ষে 70-80 হাজার মানুষ তাকে থুতু ছিটিয়েছিল। ইন্দিরা গান্ধীর মাপ চাওয়ার পরে 3 মাসের মধ্যে সারা ভারত ইন্দিরাময় হয়ে গিয়েছিল। এই দেশে সাধারণ মানুষের বড় কেউ নাই। আল্লাহ রসুলের পরেই মানুষের মর্যাদা এবং তাকে সম্মান করা দরকার। আমি আপনার এই উপস্থিতির মাধ্যমে আপনার দ্বারা আমি শেখ হাসিনাকে বলবো যে তিনি দেশের মানুষের কাছে খালাস নিয়তে মাপ চান। দেখবেন মানুষ তাকে ভালোবাসবে, মানুষ তার পাশে দাঁড়াবে। আমি মাপ চাইতাম তার জন্য, কিন্তু আমি তার জন্য মাপ চাইতে পারি না, কারণ আমি তার অতটা কাছের মানুষ না, অতটা নির্ভরযোগ্য মানুষ না। আমি বঙ্গবন্ধুর জন্য মাপ চাইতে পারি, বাংলাদেশের স্বাধীনতার জন্য মাপ চাইতে পারি, স্বাধীনতার কোন জন অন্যায় করলে তার জন্য আমি মাপ চাইতে পারি, কিন্তু আমি সরাসরি শেখ হাসিনার জন্য চাইতে পারি না। তিনি অতটা বিশ্বাস করলে, আমাদের মর্যাদা দিলে, তাহলে চাইতে নিশ্চয়ই পারতাম। যে মর্যাদা বঙ্গবন্ধু দিয়েছেন, মাওলানা ভাসানী দিয়েছেন, সেই মর্যাদা আমরা শেখ হাসিনার কাছ থেকে কেউ পাই। ডক্টর কামাল হোসেন পায়নি, আমি পাই নাই, আমির হোসেন আমু পায় নাই, তোমার আহমদ পায় নাই, কেউ পায়। সেই জন্য আপনার মাধ্যমে বলছি, দেশের মানুষকে গোলাম না, দলের কর্মীরা কর্মচারী না, তাদেরকে কর্মী বন্ধুর মতো ভাবতে হবে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের, বাংলাদেশ বঙ্গবন্ধু, বাংলাদেশ মৌলানা ভাসানীর, বাংলাদেশ জিয়াউর রহমানের, তাকে যতই অস্বীকার করা হোক, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে যথেষ্ট অবদান আছে। আর কিছু থাকুক না থাকুক, জিয়াউর রহমান ছিলেন বলে মুক্তিযুদ্ধে অনেক মানুষ সাহস পেয়েছে। সে ব্যাপারটা আমাকে নিয়েও বলা যেতে পারে যে আমি মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানকে একজন অত্যন্ত সম্মানী মানুষ মনে করেছি। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কাছ থেকে আমি অস্ত্র নিয়ে এসেছি। মুক্তিযুদ্ধের সময় আমাদের কাদেরিয়া বাহিনী যখন মানকার চলেছিল, তেল ঢালাতে ছিল, তখন জিয়াউর রহমানের ক্যাম্পের থেকে খাবার এসেছে, আমাদের খাবার পৌঁছার আগে যদি কখনো 2-1 বার। সেই জন্য মুক্তিযুদ্ধটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধটা বিএনপির না, আওয়ামী লীগের না, মুক্তিযুদ্ধটা সত্যিকার অর্থেই সামগ্রিক দেশের ছিল। আমরা সেইভাবে এই যুদ্ধটাকে যদি দেশের সম্মান, দেশের জিনিস বলতে পারি। মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগান আমরা সবাই দিয়েছি, জিয়া রহমানে দিয়েছে, কর্নেল অলিও দিয়েছে, সবাই দিয়েছে। আজকে আমরা জয় বাংলা স্লোগান বানাইলাম আওয়ামী লীগের, আর জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ হলো বিএনপি। বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি বলুক, কিন্তু জয় বাংলা ও বাংলাদেশের মুক্তির স্লোগান, স্বাধীনতা আর জয় বাংলা আলাদা নয়, এক জিনিস। আপনি শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছেন, মানে স্পেশালি কোন জায়গা থেকে আপনি ক্ষমা চাওয়ার আহ্বানটি জানাচ্ছেন? একজন নেতা যখন নেতৃত্ব করে, তার ভুল ভ্রান্তি হতেই পারে, তার কোনো খাত থেকে না, সার্বিকভাবে তিনি ক্ষমা চাইবেন। যতটুকু মানুষ আশা করেছে ততটুকু তো নাও করতে পারেন উনি। ক্ষমা চাওয়ার জন্য চিহ্নিত কোনো বিষয়ের দরকার পড়েন, আর উনি চিহ্নিত কোনো অপরাধও করেন। অপরাধ তার নেতৃত্ব, যদি অপরাধ ধরা হয়, নেতৃত্বের অপরাধ হলে নেতৃত্বের ক্ষমা আছে। তিনি ঘোষণা দিয়েছেন যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করবেন এবং বিচারের মুখোমুখি হবেন। এবং সেই জায়গা থেকে আপনি নিশ্চয় জানেন গত কয়েকদিনে কার কি মন্তব্য। আপনি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন কিনা বা মনে করেন কিনা যে শেখ হাসিনা সত্যি সত্যি দেশে ফিরবেন? এবং যদি তিনি সত্যিই দেশে ফিরেন, তাহলে দেশের সামগ্রিক চিত্রটা কি হতে পারে রাজনৈতিক ভাবে? যেহেতু তার নামে জেল হয়েছে, আত্মসমর্পণ করার সুযোগ তার আছে, যার নামে অভিযোগ হয়েছে কিন্তু কোনো দ্বন্দ্ব হয় নাই, বিচার হয় নাই, তিনি আত্মসমর্পণ করতে পারেন যতদিন পরে। দ্বন্দ্বপ্রাপ্ত আত্মসমর্পণ করার সুযোগ রাখেন না। আপনি নিজে যতটুকু তাকে চিনেন, আপনি নিজে সবসময় তাকে ছোট বোন হিসেবে অভিহিত করেন, বা রাজনৈতিক ভাবে একটা দূরত্ব সৃষ্টি হোক আর না হোক, আপনি ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু চিনেন তাকে, তাতে কি মনে হয় যে তিনি আসবেন, আত্মসমর্পণ করুন অথবা ধরা দিন, যেভাবেই হোক দেশে ফিরবেন কিনা? একটা কথা আপনাকে বলি, আমি, আমার বড় একটি বোন ছিল, একটা ভাই, ভাইকে আমি দেখেছি, বোনকে দেখি নাই, আগেই মারা গেছে। আমি মায়ের ছেলে,
আমার 3টা ছোট বোন আছে, ওরা আমার সন্তানের মতোই। শেখ হাসিনা আমার থেকে 4 মাসের ছোট, কিন্তু আমি তাকে ছোট বোনের মতো দেখি না। তাকে আমি মায়ের মতো দেখি, বড় বোনের মতো দেখি। এবং তিনি যতদিন আমাকে দেখেছেন, আমার বড় বোনের অভাব তিনি অবশ্যই পূরণ করেছেন। আমার বিয়ের পরে আমার বউর হাতে যখন তার মায়ের বালা খুলে দিয়েছেন, আমাকে নিয়ে নানান কিছু হওয়ার পরে, আমি যখন কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করলাম, গঠনের পরে আমাদের সম্মেলন স্থলে গুলি চালিয়েছিল, 104 জন আহত হয়েছিল, 2টি কর্মীর চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে। সেই সম্মেলন থেকে ফিরে এসে বাড়িতে এসে তার হাতের ওই বালা 2টি খুলে ফেলেছিলেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। আমি তাকে বলেছিলাম যে তুমি ফেরত দাও, দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু এই বালার অমর্যাদা করো না। এটা বঙ্গবন্ধুর স্ত্রী, আমার মা, আর হাতের বালা তোমাকে দিয়েছে, তো থাকুক, এটা কষ্ট করে নাই, কোনো তোমার কষ্ট দেয় নাই। তো সে মালা আমার স্ত্রীর মৃত্যু পর্যন্ত তার হাতে ছিল। শেখ হাসিনা এমনিতে আত্মীয় প্রবণ মানুষ এবং ভালো মানুষ। প্রধানমন্ত্রী হয়ে অমল হয়েছিলেন কেন আমি বলতে পারবো না। আর সে একজন মা, আপন জনকে এমন ভাবে তিনি করতে পারতেন, এটা অসাধারণ। এবং তাকে আমি যতটা জানি চিনি, তিনি ভীতু না, কোনো ব্যাপারে ভীতু না। আর দেশে ফিরলে অনেকে বলছেন যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, তার বিরোধী যারা আছেন। না, 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 শেখ হাসিনা দেশে আসলে কোনো যুদ্ধ পরিস্থিতি হবে না। আর শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই, এবং বর্তমান যে সরকার, সে সরকার সেদিকে যাবেই না। কারণ বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে গণতান্ত্রিক পন্থায় অগ্রসর করা। এবং বর্তমান জামাত বা জামাত জোট বিরোধী দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীর উত্তম, আমার মনে হয় তার আর কোনো পরিচয় দেওয়ার দরকার নেই, সাবেক সংসদ সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ। আহ কাদের সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই যেটি জানতে চাই আপনার কাছ থেকে, ভারতীয় আধিপত্যবাদ সম্পর্কে একটা অভিযোগ ছিল বা এখনো আছে অনেকের দৃষ্টিকোণ থেকে। যদি সেটি থেকেই থাকে, যদি থেকে থাকতো, তাহলে কি আমরা সেই ভারতীয় আধিপত্যবাদ থেকে বেরিয়ে নতুন কোনো আধিপত্যবাদ কি গ্রহণ করছি? আমি সরাসরি যদি বলি, মার্কিন আধিপত্যবাদ, পাকিস্তানের এক ধরনের ঘনিষ্ঠতা, বা পাকিস্তানের সাথে আমাদের নতজানতা, কিংবা চীনের প্রতি আকৃষ্ট হওয়া, আপনি কি মনে করছেন? আসলে আমরা স্বাধীনতার পর থেকেই ঠিকভাবে যেতে পারছি না। আমরা অন্যকে স্বীকার করতে চাচ্ছি না। ভারতীয় আধিপত্যবাদের যে কথাটা বলা হচ্ছে, আমি ভারতে নির্বাসনে ছিলাম প্রায় 15 বছর। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি ভারতে প্রতিরোধের সময় ছিলাম। আমার কাছে কিন্তু ভারতীয় একজন নেতাকেও মনে হয়নি যে তারা বাংলাদেশের উপরে কর্তৃত্ব করছে। এবং ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা ভাষা আন্দোলনের জন্য যে সংগ্রাম করেছি, এবং ভাষা আন্দোলনে আমাদের ভূমিকার জন্য পশ্চিমবঙ্গ তো বটেই, সারা ভারত আমাদেরকে দেবতার চোখে দেখত যখন আমরা মুক্তিযুদ্ধ করেছি। ভারত যে ধরনের দেশ, সেখানে সাম্প্রদায়িকতার খুব একটা জায়গা ভারতে নেই। হ্যাঁ, অনেকেই সাম্প্রদায়িক লোকজন আছেন, কিন্তু সমগ্র ভারত কখনো সাম্প্রদায়িক না। সেই জন্য ভারতের আধিপত্যবাদের কথাটা আমাদের দিক থেকে বলা অত যুক্তিযুক্ত না। বরঞ্চ আমরাই অনেকেই নতজন আচরণ করি ভারতের সঙ্গে। ভারতের সঙ্গে মর্যাদার, সমমর্যাদার, বন্ধুত্বের আচরণ করলে আমার মনে হয় ভারত এবং ভারতের প্রাণ, ভারতের জনগণ, তারা খুশি হবে, খুশি হবে। এখন নতুন করে যে চীনের সঙ্গে সম্পর্ক কথা উঠছে, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। চীন বর্তমানে একটি অত্যন্ত অগ্রসরকামী দেশ, কিন্তু যখনই পাকিস্তান নিয়ে কথা ওঠে তখন বুক চিরে যায়। পাকিস্তান যে অত্যাচার করছে, মা বোনের সম্মান যেভাবে
ধ্বংস করেছে, সেই পাকিস্তানের সঙ্গে ঠিক আছে রাজনীতি চলে, কিন্তু পাকিস্তানের সাথে বন্ধুত্ব চলে না। তাহলে সাম্প্রতিক সময় বা বিশেষ করে ডক্টর ইউনূসের সরকারের সময় থেকে পাকিস্তানের সাথে আমাদের যে একটি অতি ঘনিষ্ঠতা, বা পাকিস্তান যেভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, পাকিস্তান হারিয়ে যাওয়া ভাই বলে সম্বোধন করলো বাংলাদেশকে 5 আগস্টের পর, 2024-এর 5 আগস্টের পর, এবং বিশেষ করে মার্কিন যে চুক্তি সম্পাদিত হয়েছে তাতে মার্কিন বলয়ের মধ্যে আমরা যেভাবে ঢুকে পড়ছি, আপনি কি মনে করেন যে সবকিছু মিলিয়ে মুক্তিযুদ্ধের সময় যে রাশিয়া ভারত আমাদের সহযোগিতা করেছিল তার উল্টো দিকে যে চিত্রটা ছিল আমরা সেটিকে এখন গ্রহণ করছি? পাকিস্তান, চীন, তুরস্ক, আহ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের যে এক ধরনের প্রেম, প্রেম তো নয়, নত জনতা, আপনি কি মনে করছেন যে এর সাথে মুক্তিযুদ্ধ বিষয়টা লুকিয়ে রয়েছে? নিশ্চয়ই, নিশ্চয়ই। আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ সব সময় ন্যায় বিচার করেন। অধ্যাপক ইউনূস যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান না হতেন, তাহলে সারা বিশ্বে এবং বিশেষ করে আমার অধ্যাপক ইউনূসের প্রতি একটা ভুল ধারণা থেকে যেত। আজকে আমেরিকা বাংলাদেশের উপরে সেই মুক্তিযুদ্ধের সময় যতটা প্রভাব ফেলতে পারছে কখনো পারবে না। আমেরিকা আমেরিকা, এবং আমি তো আশা করব যে যাতে রাজনৈতিক ভাবে তারেক রহমান গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করেন, কোন জবরদস্তি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তিনি যাতে ব্যর্থ না হন। যেমন বলতেই হয়, আপনিও জেনেছিলেন, আমার বড় ভাই লতিফ সিদ্দিকী, আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আপনারা গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে, সংবিধান রক্ষার জন্য কথা বলতে গিয়ে অধ্যাপক ইউনূসের আমলে আপনারা নির্যাতন সহ্য করেছেন। সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই দেশের মানুষের পক্ষ থেকে। এবং ওই মামলায় খুব সম্ভবত সেটা ছিল 28শে অক্টোবর আগস্ট বা নভেম্বর। 25 আগস্ট 2025। হ্যাঁ, জঘন্যতম। বাংলাদেশে আমার মনে হয় এইরকম জঘন্যতম যারা সন্ত্রাস করেছে তাদের নয়, যারা সন্ত্রাসের দ্বারা সন্ত্রাসিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের নামে মোকদ্দমা করে তাদেরকে হ্যারাস করা হয়েছে। এমন উপমা বাংলাদেশে আপনি দ্বিতীয় কোনোটা পাবেন না। মুক্তিযোদ্ধারা যেভাবে লাঞ্ছিত হচ্ছেন এবং আহ আপনার বিরুদ্ধে সাম্প্রতিক সময় একটি অভিযোগ, অভিযোগ ঠিক না, মানে আমি এটি অভিযোগও বলবো না, এটি এক ধরনের নোংরামি কিনা আমি জানি না, যে যেই মব বাংলাদেশে ডক্টর ইউনূসের সময় থেকে শুরু হয়েছে সেই মব নাকি আপনি শুরু করেছিলেন। মুক্তিযুদ্ধের পরপরই আপনি বিহারীদের হত্যা করেছেন, এমনকি এমন ন্যারেটিভও উচ্চারণ করা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধকে মেলাইন করার জন্য যে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই, ফেব্রুয়ারি বা মার্চের 26-এর আগেই 1.5-2 লাখ বিহারি হত্যা করা হয়েছিল। আপনি এই জায়গা থেকে কি বলবেন? এগুলো নাকি মব ছিল এবং আপনি মবটি সৃষ্টি করেছিলেন? আসলে আসলে যারা 24-এর আন্দোলন করেছে তারা দেশের প্রতি তাদের কতটা আস্থা ছিল, দেশকে তারা কতটা চিনে, তাদের কার্যকলাপে আমি এটা বুঝতে পারি। অথচ তারা যে কাজটা করেছিলেন, শেখ হাসিনার সরকারের যে পতন ঘটিয়েছিলেন, এটা বাংলাদেশের সমগ্র মানুষের সমর্থনের কারণে এটা সম্ভব হয়েছিল। এটা যারা গুটি কয়েক নেতৃত্ব করেছেন তাদের জন্য না, আমিও সমর্থন করেছিলাম। কারণ শেখ হাসিনা মানুষকে সম্মান করতে ভুলে যাচ্ছিলেন এবং ভুলে গিয়েছিলেন। এরকম করলে ভবিষ্যতেও যারা করবেন তাদেরও এই পরিণতি হবে, এর বাইরে যাওয়ার কোনো পথ নেই। এখন মত নিয়ে যে কথা বলেছে, মুক্তিযুদ্ধের শুরুতে 1.5-2 লাখ বিহারিকে মেরেছিল, এরা তারা যদি বিহারির সন্তান হতেন তাহলে বলতে পারতেন। মুক্তিযুদ্ধের শুরুতে অবাঙালি 10 জন বাঙালি মরেছে কিনা সন্দেহ, হতে পারে 10, 12, 15 জন, কিন্তু অবাঙালিরা বাঙালিদের মুক্তিযুদ্ধ শুরুর আগেই 2-3 হাজার তো মেরেছে, এতে কোনো সন্দেহ। আমাকে নিয়ে যদি প্রশ্ন হয়, আমি একজন মানুষকেও হত্যা করি নাই। আমি 2-4 জনকে শাস্তি দিয়েছি। মুক্তিযুদ্ধের সময় এত বড় একটা অধ্যায় পার হয়েছে, আমাদের এলাকায় 4-5টা মানুষও মুক্তিযুদ্ধের শুরুতে মারা যায়। তাই যারা এখন কথা বলেন
তাদের হয়তো অভ্যাস আছে মানুষকে মারার। একজন মানুষকে কেন, একটা পিঁপড়াকে যখন আমরা জীবন দিতে পারবো না, তখন আমরা কাউকে মারতে পারি না। আর মুক্তিযুদ্ধ সম্পর্কে এখনকার ছেলে মেয়েদের, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের জানা নাই। পৃথিবীর ইতিহাসে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে পরিমাণ শৃঙ্খলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে, পৃথিবীর আর কোথাও কোনো মুক্তিযুদ্ধে, কোনো সংগ্রাম এতটা নিয়ন্ত্রিত থেকে শেষ হয় নাই বা সফলতা অর্জন করেনি। সেই জন্য বলবো, মুক্তিযুদ্ধটা ছিল সত্যিই মুক্তির, হত্যার নয়। হ্যাঁ, কেউ কেউ বলতে পারেন আমি 4 জনকে শাস্তি দিয়েছিলাম পল্টন ময়দানে 18 ডিসেম্বর 1971। তারা নারী হরণকারী ছিলেন, তারা লুটেরা ছিলেন, বাড়ি থেকে টাকা নিয়ে গিয়েছিলেন। ওই পল্টন ময়দানে প্রায় 2.5-3 লক্ষ মানুষ ছিল। তারা বলেছিলেন, আমরা যখন জিজ্ঞেস করেছি এদের কি করা হবে, এই হলো, এই যে দুটি মেয়ে, 14-15 বছর দুটি মেয়েকে নিয়ে এসছে, টাকা নিয়েছে, গাড়ি হাইজ্যাক করেছে, এই মেয়ে দুটির বাবাকে হত্যা করার জন্য গাড়ির বনাটে, পিছনের বনাটে ঢেকে রেখেছিল। এদের কি করা যায়? তাদেরকে শুধু, আমার মনে হয় 2.5-3 লক্ষ মানুষ গর্জে উঠেছিল, এদের শাস্তি মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। আমরা সেই দণ্ড দিয়েছিলাম, এবং সেটা যদি সেদিন না দিতাম তাহলে ঢাকা শহর অন্ধকার হয়ে যেত। এই মৃত্যুদণ্ডের জন্য আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আমি বাংলাদেশের প্রথম গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মানুষ। আর টাঙ্গাইলে যখন অষ্টমীতে বঙ্গবন্ধু গিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, তাদের পল্টনে 4 জনকে শাস্তি দিয়েছে, যারা লুটতরাজ করে, যারা মা বোনের সম্মান নষ্ট করে, তাদের আরো 1000 জনকে যদিও শাস্তি দিত তাহলেও ধন্যবাদ দেন। এই হলো বঙ্গবন্ধু, আর এই হলো বর্তমান। সেই জন্য আপনাকে বলছি, মবের কোনো জায়গা, বিশৃঙ্খলার কোনো জায়গা নেই। এই আন্দোলনটা যদি সফল থাকতো, আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন তারা যদি সঠিকভাবে কর্তৃত্ব করতে পারতেন, তাহলে এই আন্দোলনের সুবাতাস আগামী 100 বছর বইত, 200 বছর বইত। ভবিষ্যতে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে ভয় করতেন। কিন্তু শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের সরকারকে, আমি এটাকে আওয়ামী লীগের সরকার বলি না, শেখ হাসিনার নেতৃত্বের সরকার, মানে শেখ হাসিনার লীগেরই সরকার,